ইউনিভার্সিটি চত্বরে নিজের সাইকো স্বামীকে দেখে কুহুর অবস্থা খারাপ। যে 3 বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রচণ্ড ঘামতে থাকে। পাশ থেকে কুহুর বান্ধবী তারা বলে, কী রে, এমন রোবটের মতো স্ট্যাচু হয়ে গেলি কেন? ক্লাসে শুরু হওয়ার সময় হয়ে গেছে। আমি বাসায় যাব। কেন, কি হয়েছে? কুহুর অবস্থা দেখে তারা আর কিছু না বলে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে কোনো কিছু না বলে দরজা আটকে বসে অতীতের স্মৃতিচারণ করতে থাকে। 3 বছর আগে তার সাইকো ফুফাতো ভাই তাকে এক কথায় জোর করে বিয়ে করেছিল। বাবা মা সকলে নাড়াচ্ছিল বিয়েতে, তবুও সাইকোটার সামনে হার মানতে হয়েছিল। কেউ কিছুই করতে পারেনি। 1 মাসের সংসার ছিল তার। প্রতিদিনই ওই সাইকোটার হাতে মার খেত। একদিন কলেজে একটা ছেলে ভুলবশত প্রপোজ করেছিল ফুল দিয়ে। ওই ফুলটা কুহু নিয়ে গিয়েছিল কেন? একদম হাতের রগ ধরে কেটে ফেলেছিল। সেই দিন রাগের ক্ষোভে কষ্টে ওখান থেকে পালিয়ে আসে। তার কিছুদিনের মধ্যেই শোনে সাইকোটা বিদেশে চলে গেছে। এটা শুনে সকলে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সব থেকে বেশি কুহুই খুশি হয়েছিল। কিন্তু 3 বছরের পরে সাইকোটার সাথে আবার দেখা হবে ভাবতেই পারেনি। না জানি কখন সাইকোটা কুহুর উপর আক্রমণ করে বসে। সেই টেনশনে পাগল হয়ে যাচ্ছে। রাতে সকলে একসাথে খাবার খেতে বসেছে। সবাই টুকটাক বিষয় নিয়ে হাসি মজা করছে। কিন্তু কুহুকে চুপচাপ দেখে কুহুর বাবা আশরাফ বললেন, কি রে মা, কি হয়েছে? বাবা, ওই সাইকোটাই এসেছে। কে? আরভিদ। আশরাফ শেখের মুখ গম্ভীর হয়ে গেল। টেনশন করিস না মা, কালকে তোকে আমি এমন জায়গায় পাঠিয়ে দিব সেখানে আরভিদ তোর নিশানাই খুঁজে পাবে না। বাবার কথা শুনে খুব একটা শান্তি পাই। বাবা পাশে থাকলে আর কি চাই। মাঝরাতে বাড়ির সকলে ঘুমিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আমিও তার ব্যতিক্রম নই। হঠাৎ কেন যেন মনে হচ্ছে আমার মাথার কাছে কেউ বসে আমায় নিখুঁতভাবে পরখ করছে। এতে আমার ঘুমটা ভেঙে যায়। পাশে তাকাতেই আমার অবস্থা খারাপ। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আরভিদ চৌধুরী ওরফে আমার সাইকো স্বামী আমার পাশে বসে আছে। ওকে দেখে আমি ভয়ে সিটিয়ে গেলাম। আমাকে ভয় পেতে দেখে আমার কাছে এসে বলল, পালিয়ে যাবি? যা, 3 বছর অনেক সময় দিয়েছি তোকে পালানোর। একটা কথা মাথায় রাখিস, আরভিদ চৌধুরীর হাত অনেক লম্বা। তোর মতো ঘুকে তোর বাবা যে সিন্ধুকের ভিতর রাখুক না কেন, টেনে বের করে আনতে আমার সময় লাগবে না। জ্ঞান আসার পর থেকে প্রচণ্ড মাথা ধরছে কুহুর। কালকে রাতে আরভিদের কথা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। ওটা কি স্বপ্ন, নাকি আরভিদ বাস্তবে ছিল? কালকে আরভিদের ওই কথা শুনে সে বেহুশ হয়ে পড়ে যায়। বাবা মা এসে সকালে তার জ্ঞান ফেরায়। বাবাকে কাল রাতের ঘটনা খুলে বলেছে। মনে হয় স্বপ্ন দেখেছে। 3 বছরে মেহু অনেকবার ডিভোর্সের জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা সম্পন্ন হয়নি। কোর্ট থেকে বলা হয়েছে অর্পিতকে ডিভোর্স দিতে গেলে অর্পিতের উপস্থিত থাকা লাগবে। তার কাছে কোনো কাগজপত্র না থাকায় সেটাও সম্ভব হয়নি। সব চিন্তাভাবনা ছেড়ে পাশে রেখে কাপড় চোপড় গুছানো শুরু করে দেয়। আজকে সে এই শহর ছেড়ে চলে যাবে। মাথায় অনেক চিন্তা। সকাল সকাল গোসল করে রেডি হয়ে সকালের নাস্তা করতে যায়। সকাল থেকেই কুহুর মা কেঁদে অস্থির। মেয়েকে তিনি যেতে দেবেন না। কান্না করতে করতে স্বামী আশরাফের কাছে গিয়ে বললেন, আপনার বোনের ছেলের জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? আপনার কি বাবা হিসাবে কোনো কর্তব্য নেই? কেমন বাবা আপনি? আশরাফ একটা দীর্ঘ শ্বাস ফেললেন। যদি কিছু করার থাকতো তাহলে অবশ্যই করত। বোন আর বোনের জামাইকে অনেকবার বলেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কারণ ছেলে তাদের কেউ মানে না। ছোট থেকে মস্তান স্বভাবের ছিল, তাই কুহুকে তার থেকে যতটা সম্ভব দূরে রাখত। কিন্তু নিয়তি তাদের বিয়ে দিয়ে ছাড়ল। পরে অর্পিতের বিদেশে যাওয়া বেশ খুশি হয়ে উঠেছিল তারা। কিন্তু হঠাৎ অর্পিতের ফিরে আসার কথা শুনে বেশ ভয় পান। সেই জন্য সিদ্ধান্ত নেন মেয়েকে অনেক দূরে পাঠিয়ে দেবে, যাতে অর্পিতের ছায়াও না পড়ে। কুহুর বাবা মা বোনের থেকে বিদায় দেয় বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। মাথার মধ্যে একটাই চিন্তা, ঠিক কতক্ষণে পৌঁছাতে পারবে। মনটার মধ্যে কু ডাকছে, তার মনে হচ্ছে ভালো কিছু হবে না। বাসস্ট্যান্ডে এসে টিকিট কেটে নেয়। তারপরে ওইখানে বেঞ্চে বসে পড়ে। আকাশটা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি নামবে। প্রায় 0.5 ঘন্টার মতন বসে আছে
গাড়ির আসার কোনো নামই নেই। পাশে তাকাতেই চিকন চাকন গড়নের একটা ছেলে বসে আছে চশমা হাতে, মনে হয় বই পড়ছে। কুহু একটু আগ বাড়িয়ে বলল, হাই, আমি কুহু। ছেলেটা কুহুর দিকে তাকিয়ে বলল, আমি তন্ময়। কোথায় যাবেন? চট্টগ্রাম। আপনি? সিরিয়াসলি, আমিও চট্টগ্রাম যাব। আচ্ছা, তাহলে তো ভালোই, দুজন একসাথে যেতে পারবো। হুম। কুহু একটু ভারমুক্ত হলো। যাক, ছেলেটাকে দেখে খারাপ মনে হচ্ছে না। তার সাথে গেলে একজন সঙ্গী পাওয়া যাবে। ছেলেটার সাথে টুকটাক কথা বলতে বলতে চোখ যায় একটা গাড়ির দিকে। চোখ পড়তেই আটকে ওঠে। শরীরের মধ্যে একটা শীতল হাওয়া বয়ে গেল। গাড়িটিকে সামনে এগোতে দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগায়। তার এখন কোনো গন্তব্য নেই। চোখ যেদিকে যাবে সে ওই দিকেই যাবে। কুহু মস্তিষ্কে শুধু একটা চিন্তা, কুহু জানে বাঁচতে চাইলে দৌড়াতে হবে। কুহুকে ওইভাবে দৌড়াতে দেখে তন্ময় বেশ অবাক হয়। কিছুটা দূরে যেতে না যেতেই 30টা মতন বাইক আটকে ধরে। কুহুর চোখে কিসের একটা ভয় জেগে রয়েছে। করুণ চোখে চারপাশে তাকিয়ে পালানোর পথ খুঁজছে। এমনভাবে গাড়িগুলো রয়েছে একদম রাউন্ডের মতো, গলা শুকিয়ে একদম কাঠ, তবুও শুকনো ঢোক গিলছে। চেনা পরিচিত গাড়িটা একদম কুহুর সামনে এসে থেমে যায়। গার্ডরা বের হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে বের হয়ে আসে অর্ভিত চৌধুরী। চোখে মুখে শক্ততা ভাব, পরনে একদম সাদা শার্ট ও কালো প্যান্ট, চোখে চশমা, হাতে পিস্তল। একদম কুহুর বরাবর এসে মাথায় পিস্তল রেখে বলে, পালাতে নিষেধ করেছিলাম না? তাহলে আমার অবাধ্য হয়ে এসেছিস কেন? আমার কথা মানিস না? 3 বছরের ডানা একটু বড় হয়ে গেছে, আর ভিত চৌধুরীর কথা অমান্য করিস। শাস্তি তোর অনেক আগে থেকে পাও না। বল, কি শাস্তি পেতে চাস? কুহু ভয়ে টু শব্দ করতে পারে না। গলা থেকে কোনো আওয়াজও বের হচ্ছে না। অর্ভিত কুহুর মুখের মাস্ক টান দিয়ে ছিঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, পর্দা করিস, পর্দা। তাহলে অন্য পুরুষের সাথে কথা বলিস কিভাবে? আবার অন্য কোথাও যাওয়ার চিন্তা আসে কোথেকে? কুহুর মাথা ধাক্কা দিয়ে বলে, ও, এই মাথা থেকে? এই রাফি, পাথর নিয়ে আয়। এই মাথা আজ আমি ফাটিয়ে ফেলবো। কুহুর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, যা দেখে অর্পিতের মেজাজ আরও গরম হচ্ছে। অর্পিত একটু সামনে এগোতেই কুহু আরেকটু দূরে সরে যায়। এবার মাথায় আগুন ধরে যায় অর্পিতের। অর্পিত নিচু হয়ে বসে, কুহুর পা বরাবর শুট করে দেয়, দিয়ে বলে, পা দিয়ে পালিয়ে যাস না। ওই পা যদি না থাকে কিভাবে পালাবি? গুলি পায়ের চামড়া ভেদ করে বের হয়ে যায়। কুহু যেই জায়গায় বসেছিল ওই জায়গাটা একদম লাল রক্তে ভরে যায়। কুহু চিৎকার দিয়ে হাউ মাউ করে কান্না করে ওঠে। অর্ভিত কুহুর থুতনি চেপে ধরে বলে, কি ভেবেছিস তুই চিৎকার করবি আর আমি সিনেমার নায়কদের মতো গিয়ে ধরে বলবো তোমার কিচ্ছু হবে না, আমি আছি জান। কিছুক্ষণের মধ্যে তোমাকে হসপিটালে নিয়ে যাব। আমার উপরে ভরসা রাখো। যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল। আমি সবাইকে অসুস্থ বানিয়ে দিতে জানি, বাট সুস্থ কথাটা আমার ডিকশনারিতে নেই। আমায় ছেড়ে দিন আরবিদ ভাই, আমি চলে যাব অনেক দূরে, আর কোনোদিনও আপনার সামনে পড়বো না। একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভাই ডাকিস কোন মুখ দিয়ে? হ্যাঁ, বিয়ে হয়েছিল আমাদের, ভুলে গেছিস? কুহুর রক্তে ফোবিয়া থাকার কারণে হাত পা কাঁপছে অনেকক্ষণ ধরে। মুখে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের করতে পারছে না। আশেপাশে প্রায় 20-25 জন বডিগার্ড কুহুদের ঘিরে আছে। সবাই দূর থেকে দেখছে, কিন্তু কারও সাহস নেই কুহুকে সাহায্য করার জন্য, কারণ বসের কথা অমান্য করলে তাদের জীবন শেষ। অর্পিতের পার্সোনাল বডিগার্ড রাফি মনে মনে কিছুটা ভয় নিয়ে অর্পিতের কাছে এগিয়ে এলো। অর্পিত গাড়ির ডিকির উপরে পা ঝুলিয়ে বসে থেকে দূর থেকে কুহুকে পরখ করছে। রাফি অর্পিতের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাই, কোনো সুপারিশ শুনতে চাই নাই এখন। অন্য কিছু বলার থাকলে তাই বল। ভাবি আমার অনেক রক্ত বের হয়ে গেছে, এর থেকে বেশি গেলে তাকে বাঁচানো সম্ভব হবে না। মরুক গে, তাতে আমার কি? আমার নিষেধ সত্ত্বেও আমার কথা অমান্য করেছে কেন? ভাই, আর কিছুক্ষণ এভাবে এইখানে থাকলে মারা যাবে। চিন্তা করিস না, এত সহজে ওর মৃত্যু হবে না। আমার 3 বছরের হিসাব নিকাশ বাকি আছে এখনো, আর পেন্ডিং জিনিসগুলো আমার পছন্দ না। ওর মৃত্যু আছে আমার হাতে, খুব খুব নিষ্ঠুর ভাবে। এইটুকু সহ্য করতে না পারলে আমার হাতের মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করবে? কুহুর মাথা ঘোরাচ্ছে, চোখে ঝাপসা দেখছে, মনে হচ্ছে পৃথিবী ঘুরপাক দিচ্ছে। চোখের পাতায় অন্ধকার নেমে এসেছে, আর পারল না সে।
ঝাপসা চোখে সামনে থাকা নিষ্ঠুর মানুষটার দিকে তাকিয়ে মাথা ঘুরে পিছঢালা রাস্তায় পড়ে গেল। ঈগলের মতো তীক্ষ্ণ ধারালো দুটি চোখ এক জায়গায় স্থির। উৎসুক মুখে সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখের একটা বুলি শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। তার মুখের একটা বুলি শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। সকলের চিন্তাধারা ভেঙে অর্পিত গাড়ি থেকে নেমে এলো। রাফিকে ডেকে বলল, রাফি, কুইকলি ডাক্তারকে ফোন দিয়ে আসতে বল। জি বস। রাফি ডাক্তারকে ফোন করে ঠিকানা বলে দেয়। অর্পিত লম্বা লম্বা পা ফেলে কুহুর কাছে গিয়ে কুহুকে কোলে তুলে নেয়। নিয়ে কানে কানে বলে, একটুতেই এই অবস্থা ডার্লিং, এখনো তো 3 বছরের শাস্তি বাকি, আর তোর সকল পাপ কানায় কানায় পূর্ণ, সো ক্ষমা পাওয়ার কোনো চান্স নেই। অর্পিত কুহুকে গাড়ির সিটে ছুঁড়ে ফেলে পাশের সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। কোলে নেওয়ার জন্য সাদা শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। কুহুকে নিয়ে তার বর্তমান গন্তব্যের দিকে রওনা দেয়। চারিদিকে ভ্যাবসা গন্ধ। চোখটা খুলতে খুব কষ্ট হচ্ছে কুহুর, তবুও টেনে টুনে খোলে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে এখন সে। পায়ে বিষের মতো ব্যথা, পা মোটেই নাড়াতে পারছে না। পায়ে ব্যান্ডেজ করা, চোখে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ নাকের মধ্যে ভুরভুর করে ঢুকে গেল পারফিউমের ঘ্রাণ। চোখ মেলে সামনে তাকাতেই ভেসে ওঠে অর্পিতের মুখ। ঘৃণায় মুখ সরিয়ে নেয় কুহু। কুহুকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে দেখে অর্পিত বেশ মজা পায়। কুহুর সামনে চেয়ার নিয়ে বসে বলে, খুব বেশি কষ্ট হচ্ছে বউ? ব্যাপার না, সয়ে যাবে। অর্পিত চিৎকার করে রাফিকে ডাক দেয়। রাফি, এই রাফি, কই তুই? রাফি হন্তদন্ত হয়, অর্পিতের কাছে ছুটে আসে। জি ভাই বলেন। আমার বিয়ে হয়েছে কত বছর? 3 বছর। এই বউ কি আমার জন্য হালাল আছে? অর্পিতের কথা শুনে রাফি আমতা আমতা করতে থাকে। কি বলবে খুঁজে পাচ্ছে না। ভাই মনে আছে? কিভাবে থাকে বল? যেই বউ 12 মাসে 12 বার কোর্টে যায় ডিভোর্সের জন্য, সে কিভাবে হালাল থাকে? ভাই আমার শুনছি 3 মাস স্ত্রীর সাথে কোনো কথা না বললে সেটা নাকি তালাকের পর্যায়ে চলে যায়। সেখানে আপনার ভাবি আমার সাথে 3 বছর যোগাযোগ নেই। যা গিয়ে কাজী ডেকে আন। রাফি আর কিছু না বলেই চলে গেল। অর্পিত আবার মেহুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, এবার বল, কেন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে গিয়েছিলি? কুহু ভাঙা স্বরে বলে, আমার ইচ্ছে হয়েছিল, সেই জন্য গিয়েছিলাম। আপনার মতো সাইকোর সাথে কেউ থাকে নাকি? পাগল লোক, পাবনায় যান আপনি। আপনার মতো পাগলের সাথে কেউ সংসার করে না, করব না আমি সংসার, ডিভোর্স দিয়ে দিব আমি আপনাকে। ঠাস করে কুহুর ডান গালে চড় পড়ল। রাগে ক্ষোভে কান্না করে দিয়ে কুহু আবারও বলে ওঠে, করব না সংসার, ডিভোর্স দিব আপনাকে। ঠাস করে আবার পড়ল ডান গালে। ভাঙা কণ্ঠে পুনরায় বলে ওঠে, আমি কুহু আপনার সাথে কোনোদিনও বেঁচে থাকতে সংসার করব না, ডিভোর্স দিয়ে মরবো আমি। ব্যাস, কথাটা শেষ হতেই বাম গালে আরও দুটো পড়ল। আর ফের দাঁতে দাঁত পিষে বলল, তুই করবি না, তোর বাপ করবে। ডিভোর্স তুই আমাকে দেওয়ার আগে তোর বাপ তোর মাকে আগে ডিভোর্স দেবে, সেটুকু ক্ষমতা অরবিন্দ চৌধুরীর আছে। ঠাড়া পড়ুক আপনার মুখে। আমার না, তোর মাথায় পড়ুক। আমাকে আটকে রাখছেন কেন? বাসর করবো সেজন্য। আপনার বাসর করার আগেই আমি আপনাকে ডিভোর্স দিব। আরভিদ কুহুর থুতনিতে চাপ দিয়ে বলল, মুখটা একটু বেশি চলছে মনে হয়, আর একবার ডিভোর্সের কথা শুনলে মুখ ভেঙে দেব। রাফি মিনিট 10 মধ্যে কাজী নিয়ে আসলো তাদের পার্সোনাল বাংলোতে। কাজী বেশ আতঙ্কে রয়েছে, কারণ তাকে ভর দুপুরবেলায় তুলে এনেছে। সে দুপুরে খাওয়া দাওয়া করে মাত্রই একটু ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কিছু লোকজন তাকে ভয় দেখিয়ে এক কথায় মাথায় পিস্তল ধরে এনেছে। বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে, না জানি কোন সময় ওই পিস্তল থেকে গুলি বের হয়ে তার খুলিতে ঢুকে যায়। রাফি কাজীকে নিয়ে আরবিদের কাছে গিয়ে বলল, ভাই কাজী নিয়ে এসেছে। গুড। তো কাজী বাবা 2 মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয়বারের মতো বিয়েটা পড়িয়ে হালাল করে দিন। কাজী গলাটা একটু পরিষ্কার করে বলল, দ্বিতীয়বার কিয়ের লাইগা? প্রথমবার কার লাগে বিয়ে হয়েছে? তোর বউয়ের সাথে হয়েছে প্রথমবার, এখন হবে আমার বউয়ের সাথে দ্বিতীয়বার। কথা ঠিক, এবার বিয়ে পড়া। আরভিদ কুহুর দিকে হাত দেখিয়ে দিল। কাজী আসার আগে আরভিদ কুহুর হাত পা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে কোনো ঝামেলা না করতে পারে। কুহু হাত পা খোলার চেষ্টা করছে, তবুও পারছে না। প্রচণ্ড নড়াচড়া করতে দেখে আরভিদ বলে উঠল,
বউ কাজী ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে বিয়ে করছি। কুহু কাজের দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, আপনি অন্তত আমাকে বাঁচান। ওরা আমায় কিডন্যাপ করে এনেছে, আমি বিয়ে করব না। নাগর কয়টা আছে যে আমাকে বিয়ে করবি না? বিয়ে বিয়ে নাটক আর সহ্য হচ্ছে না। কাজে একটু সাহস করে বলল, আপনারা এই অসহায় মেয়েটাকে তুলে এনেছেন কে লাগি? আমি কিন্তু পুলিশের কাছে বিচার দেবো। আপনি একটু পুলিশ ডেকে আনুন, তাহলেই হবে। আরভিদ রাফির দিকে চেয়ে বলল, সব আমার কপালে জুটে। ভালো কথায় এই মানুষ জাতিদের সাথে পারা সম্ভব না। শালার সবই খোদার বান্দা। আর তুই কোন দেশ থেকে কাজী এনেছিস? আমার সাথে জেরা করে, আবার ভালো ব্যবহারের সুযোগ নিচ্ছে। যা, পিস্তল নিয়ে আয়, দুইটারেই উপরে পাঠিয়ে দিই। রাফি পকেট থেকে পিস্তল বের করে আরভিদের হাতে দিয়ে বলল, এই যে পিস্তল। সামনে থেকে সর। রাফি সামনে থেকে সরে গেল। আরভিদ গায়ের শার্টটা খুলে মাজা বরাবর বেঁধে একটা ক্রিমিনাল হাসি দিয়ে কাজীর একদম কাছে গিয়ে পেটের কাছে পিস্তল ধরে বলল, দেখ বাবা, মন মাথা ভালো না এমনিতেই। বিয়ে হয়েছে 3 বছর, বাসর হলো না একদিনও। বউ আমার অনেকবার ডিভোর্স দেওয়ার চেষ্টা করেছে, সেই জন্য আমার মনে হলো বিয়েটা হারাম হয়ে গেছে। দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, সো ওপারে যদি না যেতে চাস, ফার্স্টলি বিয়েটা পড়া। আমি কিন্তু এতটা ভালো না। দেখ, ওই যে আমার বউয়ের পায়ের দিকে তাকা, আমার কথার অবাধ্য হওয়ার ফল। এখন আমি চাই না তোর সাথে এমন কিছু হোক। আরভিদের কথা শুনে কাজীর পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। কাদের পাল্লায় যে পড়েছে! আর কিছু না বলে বিয়েটা পড়ানো শুরু করলো, কারণ তার এখন জান বাঁচানো ফরজ। সকল দোয়া কালাম শেষ করে কুহুর দিকে তাকিয়ে বলল, কবুল বলে আমাকে বাঁচিয়ে দাও মা। আরভিদ কপালে 2 আঙুল দিয়ে ঘেঁষে বলল, আরে কাজী, বউ আর কবুল না বললে খবর তোর আছে। কুহুর যদি ক্ষমতা থাকতো তাহলে আরভিদকে ভস্ম করে দিত, কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দেননি। চোখ দিয়ে নোনা পানি গলিয়ে পড়ছে অনবরত। অতিরিক্ত কান্নার ফলে গলা ভেঙে গেছে। চোখ মুখের অবস্থা খারাপ। সেই সকালের বোরখা এখনও গায়ে জড়ানো। না খেয়ে থাকার কারণে গায়ে একটুও বল নেই। তবুও নিভু নিভু কণ্ঠে বলল, দোহাই লাগে, আমায় ছেড়ে দিন। আমি আমার মা বাবার কাছে যাব, আর পারছি না আমি। ও বাবা, ছোট্ট মামুনি বাবা মায়ের কাছে যাবি? হ্যাঁ, আচ্ছা, তোর আগে তোর বাবা মাকেই উপরে পাঠিয়ে দিই। হ্যাঁ, তারপর তুইও যাবি। তাহলে বিষয়টা কেমন হয়? বাবা আমাকে কিছু করবেন না, দয়া করে। কবুল বল, নয়তো জানে শেষ করে দিব। জানের মায়া থাকলে কবুল বল। কুহু চিৎকার দিয়ে বলে উঠল, বলবো না কবুল, যা পারেন তাই করেন আপনি। আগের বারের মতোই এবার আর আমাকে দিয়ে কবুল বলাতে পারবেন না। আরভিদ কুহুর চুলের মুঠি ধরে বলল, আমার জন্য কবুল বলবি না তো কার জন্য বলবি? ও, তোর তো আবার অনেক নাগর আছে, যাদের সাথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলিস, কলেজের সামনে দাঁড়িয়ে ফুঁচকা খাস, ক্লাসে বসে নাগরের সাথে হেসে হেসে কথা বলিস। কি ভাবছিস আমি খবর রাখি না? হ্যাঁ, দেশে ছিলাম না মানে এটা না যে তোর কোনো খবর নেই। আমার তো লজ্জা লাগে, তুই আমার বউ হওয়ার পরেও তুই এগুলো করছিস না। এবার তুই বুঝবি আমি কি জিনিস। কুহু ব্যথায় কুকড়ে উঠে বলল, হ্যাঁ, করেছি এবং করব। মেরে দিন আপনার নামে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যত কিছু বলুন না কেন, তবু কবুল বলবো না আমি। আরভিদের মুখমণ্ডল রক্তমণ্ডল ধারণ করেছে। আজকে সে দেখে ছাড়বে এই একরত্তি মেয়ের কেন এত জেদ। গর্জে উঠে বলল, রূপ, তোর এই রূপের জন্য এত জেদ না? আজকে এই রূপ চালিয়ে দেব। রাফি, যা এসিড নিয়ে আয়, যা। আমার সাথে যারা বেইমানি করবে তাদের ছাড় নেই। কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি উঠে না। এখন আমার আঙ্গুল সোজা রেখে হচ্ছে না, বেঁকিয়ে ফেলতে হবে। কাজী যদি পারত ওইখানে 2 নাম্বার কাজটা করে দিত। তার এমনিতেই সিরিয়াসলি অবস্থা। রাফি একটা কৌটো এনে আরভিদের হাতে দিল। কুহুর এবার কলিজা কেঁপে উঠল, কারণ আরভিদ কি পারে সেটা কুহু ভালো করেই জানে। মুখে যা আসছে তাই তো বলে ফেলছে। আরভিদ হাতের কৌটোর ছিপি খুলে কুহুকে বলল, সকালে শাস্তিটা অল্প হয়ে গেছে, তাই না? ভালো থাকিস ওপারে। আরভিদ কুহু বরাবর অ্যাসিড মারতে উদ্যত হতেই কুহু 2 হাত দিয়ে মুখ ঢেকে কবুল বলে ওঠে। কাজী পাশ থেকে বলে ওঠে, থামো বাবা, মামুনি কবুল বলেছে। কুহুর কবুল বলার শব্দে আরভিদ থেমে গেল। কুহুর ভয়ে হাতে পায়ে কাঁপন ধরে গেছে, এখনও মুখে হাত দিয়ে কাঁপছে। আরভিদ কবুল বলে রাফিকে উদ্দেশ্য করে বলল, যা, গিয়ে ওই কাজীকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। যত বকশিস চায় দিয়ে দিবি। কাজীর কিছু হলে তোর খবর আছে।
আরভিদের কথা শুনে কাজী স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাফি কাজীকে নিয়ে যেতেই আরভিদও বাহিরে চলে গেল। কুহু আর্তনাদের কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি আমার সাথে কেন বারবার এমন করো? সংসার নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে, তাহলে আমার সাথে কেন এমন হলো? এটা বলে নিয়ে নিজের গায়ে নিজেই আঘাত করতে থাকে। নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিন্ন ভিন্ন করে ফেলছে। আত্মহত্যা যদিও মহাপাপ না হতো, তাহলে এখন সে এটাই করত। 5 মিনিট পর আরবিদ এসে কুহুকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। হাই পাওয়ারের ইঞ্জেকশন হওয়ায় কুহু ওইখানেই ঢলে পড়ে গেল। চৌধুরী ভিলা। বিকেলের দিকে ড্রয়িং রুমে সকলে বসে আছে। মনির চৌধুরী আরবিদের বাবা, শবনম চৌধুরী মা, তাদের ছোট কন্যা আদিবা চৌধুরী ছোট বোন। মনির চৌধুরী ও আদিবা চৌধুরী ব্যবসার বিষয়ে কথা বলতে ব্যস্ত, পাশে আদিবা ফোন স্ক্রল করতে ব্যস্ত। হঠাৎ শবনম চৌধুরীর নজরে আসলো আরভিদকে। কোলে কোনো একটা মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। শবনম চৌধুরী উঠে গিয়ে আরভিদের সামনে গিয়ে দাঁড়ায়। আরভিদ কিছুটা বিরক্ত হলো। তার শবনম চৌধুরী দেখে বেশ বুঝতে পারলেন। তিনি মেয়েটাকে ভালো করে পরখ করতেই বুঝলেন এটা কে। গলা খাঁকড়িয়ে বললেন, কুহুর এই অবস্থা কেন? কোথা থেকে এনেছো ওরে? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি হয়তো ভুলে যাচ্ছ, ও আমার ভাইয়ের মেয়ে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ও আমার স্ত্রী। সো আমাদের বিষয়ে নাক না গলিয়ে আপনি বিজনেসের বিষয়ে নাক গলান, তাতে আপনার কিছু টাকা আসবে। টাকা পয়সা লাগলে বললেন, ব্যাংক ট্রান্সফার করে দিব। শবনম চৌধুরী চিৎকার দিয়ে বললেন, আরবিদ, গলা নামিয়ে। আরবিদ চৌধুরীর সাথে কেউ গলা উঁচু করে কথা বলে না। যদি বলে তাহলে তার থর থেকে মাথা আলাদা হয়ে যায়। আমার সামনে গুন্ডাগিরি দেখাচ্ছ? আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে, সেখানে আপনার সাথে গুন্ডাগিরি, হাউ ফানি। আপনি আমার বোনের মা দেখে কিছু বললাম না। নেক্সট টাইম আমার সাথে গলা উঠিয়ে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। কিপ দ্যাট ইন মাইন্ড। এইটুকু বলে আরভিদ কুহুকে কোলে নিয়ে গটা গট করে তার রুমে চলে গেল। আরভিদ যেতেই শবনম চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লেন। মনির চৌধুরী দূর থেকে সব দেখছেন, কিন্তু তার কিছুই করার নেই। হয়তো ছেলের এমন হওয়ার পিছনে কোনো না কোনো ভাবে তারাই দায়ী, এটা তারা মানেন। আদিবা ভীষণ খুশি, কারণ এতদিন পর তার মামাতো বোন ওরফে ভাবিকে পেয়ে। কারণ ভাই যখন এনেছে, নিশ্চয়ই ভাবি এই বাড়িতেই থাকবে। সেই খুশিতে তার পুরো বাড়িতে নাচতে ইচ্ছে করছে। শবনম চৌধুরী শেফালিকে ডেকে বললেন, আরভিদ এসেছে। শেফালি এই বাড়ির একজন সদস্য মতো, প্রায় 25 বছর এই বাড়িতে আছে। আগে তিনি সব কাজ করতেন এবং তার পাশাপাশি আরভিদকে মানুষ করছেন। শবনম চৌধুরীও মনির চৌধুরী নিজেদের কাজে ব্যস্ত থাকতেন দেখে ছেলেকে সময় দিতে পারতেন না। সেই ছোট থেকে আরভিদের পথ চলা শুধু শেফালি মায়ের হাত ধরে। আরভিদ কুহুকে নিজের ঘরে নিয়ে বেডে শুইয়ে দেয়। প্রচণ্ড গরম থাকায় এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে পাশে ফোন স্ক্রল করতে থাকে। এমন সময় দরজায় টুকটুক শব্দ হতেই মুচকি হাসি দিয়ে বলে, নক করতে হবে না, ভেতরে আসো মা। শেফালি অনুমতি পেতেই ঘরে ঢুকে বলে, কতবার বলেছি আমাদের ঘরে আসতে হলে তোমার নক করার দরকার নেই। তুমি কি আর ছোট আছো? এখন তো বড় হয়ে গেছো, বিয়ে করছো, তোমার ঘরে এমনি কিভাবে আসি? এসেছো যখন ভালো হয়েছে। তুমি একটু কুহুকে ফ্রেশ করিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে দাও। আর ওর পায়ে ঝামেলা আছে, তুমি একটু সাবধানে কইরো। আমি গোসল করতে যাচ্ছি। পায়ে কি হয়েছে কুহুমার? তেমন কিছু না, সামান্য একটু পানিশমেন্ট পড়েছে পায়ে। এটা বলে আরভিদ গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। শেফালি কুহুর বোরখা খুলে পানি দিয়ে হাত পা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে খাবার রেডি করতে নিচে চলে গেল। আরভিদ প্রায় আধ ঘন্টা মতো গোসল সেরে বাইরে এলো। পরনে ব্ল্যাক ট্রাউজার, কালো গেঞ্জি, লম্বা লম্বা চুল থেকে টুপটুপ পানি পড়ছে। চুল মুছতে মুছতে ঘরে ঢুকতেই চোখ দুটি বিছানাতেই আটকে গেল। বিছানায় কুহু ঘুমোচ্ছে, তার চেহারার নূরে পুরো ঘর আলোকিত। আরভিদের কাছে তার ঘরটা একটু পূর্ণতা পেয়েছে এই ন্যাকাবতীকে দিয়ে। আরভিদ কুহুর কাছে এসে একটু পরখ করে দেখল, আগের তুলনায় বেশ ফর্সা হয়েছে, চুলগুলো বেশ লম্বা হয়েছে, দেখতে গুলুমুলু হয়েছে। সব ঠিক আছে, কিন্তু মেরুদণ্ডের হার আর সোজা হলো না, বাঁকা তো বাঁকাই থেকে গেল। 3 বছর আগেও যেমন অবাধ্যই ছিল, এখনও তেমন অবাধ্যই আছে। অনেকক্ষণ কুহুকে দেখল, কিছু একটা ভেবে প্রচণ্ড রাগ হলো তার। বিড়বিড় করে বলল, ধান্দা করে রেখেছে ওই রূপ দিয়ে আমাকে বশ করবে, কিন্তু আমি আরভিদ আর কোনোদিনও তা হতে দেব না।
আরভিদ উঠে ব্যালকনিতে চলে গেল, হাতে সিগারেট নিয়ে ওটা জ্বালালো। সিগারেট খেতে খেতে আপন মনে বলে উঠল, কি বেইমানিটাই না করলি সাইফা। তোর জন্য অন্য নারীকে আপন করতে বিষের মতো লাগে, কারণ সেও যদি বেইমানি করে। হঠাৎ করে ফোন বেজে উঠল আরভিদের। ফোন রিসিভ হতে ওই পাশ থেকে কেউ বলে উঠল, ভাই ঝামেলা হয়ে গেছে, কি হয়েছে? আগুন লেগেছে ফ্যাক্টরিতে। এখন কি অবস্থা? ভালো, বেশি ছাড়ানোর আগে আমাদের লোকজন দেখে ফেলেছে। আমি আসছি। জলদি আসেন ভাই। শুনশান রাস্তা, গাড়ি ছুটে চলেছে অন্ধকার রাস্তায়। চারিদিকে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে। গাড়িতে এসে চলার পরও লোকটা থরথর করে ঘামতেছে। শুধু মন প্রাণ জুড়ে একটা কথা বিরাজ করছে, বাংলাদেশ ছাড়তে হবে। পিছন থেকে 10-15টার মতন গাড়ি ধাওয়া করছে। গায়ে যতটুকু বল আছে সম্পূর্ণ দিয়ে ড্রাইভিং করছে। হঠাৎ একটা গাড়ি সামনে পড়ায় আশার আলো নিভে গেল, আর সামনে যেতে পারল না। গাড়ি ওইখানেই ব্রেক কষল। সে গাড়ি থামাতেই পিছনের গাড়িগুলো থেমে গেল। লোকটি গাড়ি থেকে নেমে পাশে দৌড়ানোর জন্য উদ্যত হতে আশেপাশ থেকে বডিগার্ডরা ঘিরে ধরল। হাতে কুড়াল নিয়ে বের হয়ে আসলো আরভিদ, মুখে ডেভিল স্মিত হাসি। ক্লিন শেপ থাকায় ফর্সা মুখের কাছে কালো তিলটা চকচক করছে। আরভিদকে দেখে মনে হচ্ছে শিকার হাতে পেলে বাঘ যেমন খুশি হয় ঠিক তেমন খুশি হয়েছে। পাশ থেকে 2জন বডিগার্ড এসে লোকটির হাত পা চেপে ধরল। আমাকে ধরেছেন কেন আরবিদ ভাই? আমি কিছু করিনি, আমি আগুন লাগাইনি, আমাকে ছেড়ে দিন। গাড়ি ডেকির উপরে আয়েশ করে বসে বলল, এত প্যানিক হচ্ছেন কেন? আমি কি কিছু বলেছি আপনাকে? আরভিদ চৌধুরীর ঈদ সব সহ্য করতে পারে, বাট বেইমানি না। তবুও কিছু মানুষ আরভিদ চৌধুরীর সাথে বেইমানি করতে আসে। ডোন্ট প্যানিক। আমি আপনাকে একটু দেখাবো বেইমানদের শাস্তি কিভাবে দিতে হয়। আরভিদ একদম লোকটির কাছে চলে আসলো। লোকটির জানে পানি নেই। হাতে কুড়ালটা নিয়ে লোকটির গলা বরাবর কোপ দিয়ে বলল, আমার সাথে বেইমানি করার ফল। কেটে গেল 1 মাস দীর্ঘ সময়। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে একটা জোরে নিঃশ্বাস ছাড়ল কুহু। বিগত 1 মাস কুহু ডিপ্রেশনে ভুগছে। পুরাতন দিনের কথা যত ভুলে যাওয়ার চেষ্টা করছে, তত তালগোল পাকিয়ে মাথার মধ্যে ঘুরছে। সেদিনের পর থেকে আরভিদের সাথে দেখা হয়নি তার। দেখা না হওয়া ভালো লোকটার কাছে থাকলে কুহু দেহ আঘাতে ভরপুর থাকে। আর আশরাফ তালুকদার সেদিন বোনের কাছে মেয়ের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন। গিয়ে তার সোহাগী মেয়ের ওই অবস্থা দেখে তার কলিজাটা ফেটে গিয়েছিল। যদি পুরুষ না হতেন ওইখানেই কান্না করে ফেলতেন। অনেক আদরের মেয়ে তার। কথায় আছে না, বড় সন্তান একটু বেশিই আদরের হয়, ঠিক তাই। বিয়ের অনেকগুলো বছর কেটে যাওয়ার পর কোনো সন্তান হচ্ছিল না দেখে আশরাফ তালুকদার ও তার স্ত্রী ময়না তালুকদার সংসার জীবনে সুখী হতে পারছিলেন না। সংসার জীবনে 8 বছরের মাথায় গিয়ে প্রথম কন্যা সন্তান ছিল কুহু। যেদিন কুহুকে তার কোলে দেওয়া হয়েছিল, সেদিন কুহুর মুখ দেখে নাম রেখেছিল ভূমিকা। কারণ কুহু আসার পর থেকে তাদের জীবন আবার নতুন করে শুরু করেছিলেন। কুহুকে নিয়ে তাদের জীবন বেশ চলছিল। মেয়ের কোনো আবদার তিনি অপূর্ণ রাখেননি। তার কিছু বছর পর আবার আরেকটা মেয়ে হয় তাদের। 2 মেয়েকে নিয়ে তাদের জীবন বেশ কাটছিল। কুহুও বেশ চঞ্চল প্রকৃতির, ছোট থেকে, কিন্তু হঠাৎ আরবিদের সাথে বিয়ে হওয়াতে মেয়েটা অন্যরকম পরিবর্তন হয়ে গিয়েছিল, যা আর কখনোই ঠিক হয়নি। ওই ঘটনার পর তিনি মেয়েকে নিজের সাথে করে নিয়ে চলে আসেন এবং আরবিদের নামে পুলিশে ফাইল করে রেখেছেন। আপাতত সকলে একটু চিন্তামুক্ত। কুহু এখন একদম সুস্থ, পা দিয়ে চলাফেরা করতে পারে। কুহুর সাথে তার বেস্ট ফ্রেন্ড নয়নতারা আছে। নয়নতারাকে আশরাফ তালুকদার বলেছেন কুহু যেন ডিপ্রেশনে না ভোগে, সেই জন্য দরকার হলে তাদের বাড়িতে কুহুর সাথে থাকতে বলেছেন। বিগত 1 মাস যাবৎ তারার এই বাড়িতে থাকে। কুহুর মুখে আরবিদের কথা শুনে তারার ছোটোখাটো হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। মানুষ কতটা সাইকো হলে নিজের স্ত্রীর পায়ে গুলি মেরে দেয়, এমন মানুষকে তারার দেখার খুবই শখ। আপাতত আশরাফ কুহুর কলেজ বন্ধ রাখতে বলেছেন, কারণ কুহু এখন বাহিরে নিরাপদ না। রাত 12টার সময় কুহু ঘুমাচ্ছে আর তারা পাশে ফোন স্ক্রল করছে। হঠাৎ বাহিরে বিকট শব্দে ধরফড়িয়ে ওঠে তারা। মনে হচ্ছে লোহার জিনিসের উপরে কেউ জোরে জোরে আঘাত করছে। তারা এবারে কুহুকে গুঁতো দিয়ে বলল, এই কুহু,
কুহুরে দেখ কেমন শব্দ হচ্ছে বাইরে, কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ করছে। কুহু ধর মুড়িয়ে ঠেলে উঠল, আশেপাশে তাকিয়ে কিছু দেখল, তারাবাদে আর কাউকে না দেখে তারপরে স্বস্তির শ্বাস ছাড়ল। কি হয়েছে? গেটে কেউ আঘাত করতেছে। কুহু কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় হাঁপাতে হাঁপাতে তো বলল, চল বাইরে গিয়ে দেখি। আগেই যাস না দোস্ত, চোর ডাকাতও হতে পারে। একটা ছুরি নিয়ে চল। আগে চল তো। দরজা ধাক্কানোর শব্দে আরশাব ও কুহুর মা ময়না বেগমের ঘুম ভেঙে গেছে। কুহুর বাবা বেশ চিন্তিত, এত রাতে কে এইভাবে দরজা ধাক্কাচ্ছে, চোর ডাকাত নয় তো? সিদ্ধান্ত নিলেন দরজা খুলবেন না, কিন্তু অতিরিক্ত শব্দের ফলে তিনি আর বসে থাকতে পারলেন না। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলেন। ততক্ষণে কুহু আর তারাও চলে এসেছে। তারার হাতে বড় একটা ছুরি। আরশাব মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন মেয়ে একটা কিছু ইশারা দিতেই গিয়ে ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলে দিতেই 10-15 জনের মতন হুড় করে ঢুকে গেল। আরশাব তালুকদার মধ্যে খানিকটা বিব্রত বোধ দেখা গেল। লোকগুলো এমনভাবে ঢুকলো তাকে একটু পাশে সরে যাওয়ারও সময় দিল না। তার কিছুক্ষণের মধ্যে আরভিদ আর রাফি ঢুকলো লম্বা লম্বা পায়ে। আরভিদ ড্রয়িং রুমে গিয়ে চিৎকার দিয়ে বলল, এই আমার বউ কই? আরভিদের বডিগার্ডরা পুরো বাড়ি ছড়িয়ে গেল। আরভিদকে দেখে আরশাব তালুকদারের মুখ পাংশুটে বর্ণের ধারণ করল। কুহুর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কুহুর ছোট বোন অহু মাত্র ঘুম থেকে উঠে এসেছে। ড্রয়িং রুমে অর্পিতকে দেখে খুশিতে অর্পিতের কাছে গিয়ে বলল, ভিলেন, তুমি অবশেষে আসলে, তোমাকে অনেক মিস করেছি। অর্পিত অহুর মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, এসেছি। কুহু বিড়বিড় করে বলল, ঘরের শত্রু বিভীষণ। আশরাফ চৌধুরী এগিয়ে এসে বললেন, এখানে কি চাই? এত রাতে কোনো মানুষের বাড়ি গিয়ে তাণ্ডব নীলা চালানোর মানে কি? অর্পিত জোর গলায় বলল, আরে মামা, শ্বশুর আব্বা যে, আসসালামু আলাইকুম। কিসের শুভ? উল্টাপাল্টা কথা বাদ দাও। কিছুদিন পর নানা হয়ে যাবেন, আর এখন মেয়ে জামাইকে মানছেন না, কিছুদিন পর তো বিয়েটাও মানবেন না দেখছি। ওটা কোনো বিয়ে ছিল না, ওটা একটা দুর্ঘটনা ছিল। এখন প্রশ্ন, এত রাতে এখানে কেন এসেছো? অর্পিত জোর গলায় বলল, বউকে নিতে এসেছি। কিছুদিন দেশের বাইরে যেতে না যেতেই আমার বউকে ওই বাড়ি থেকে কোন সাহসে নিয়ে এসেছেন? আস্তে কথা বলো, এটা ভদ্র মানুষের বাড়ি। অভদ্র তো আপনারাই হতে বাধ্য করছেন। অনুমতিবিহীন আমার বউকে আমার বাড়ি থেকে আপনার বাড়ি আনবেন, আর আমি বউ নিতে আসলে সেটা অভদ্র হয়ে যাবে। আমার মেয়েটাকে মেরে মেরে হাতমরা বানিয়ে ফেলার মানে কি? আমার স্ত্রী আমার কেনা সম্পদ, সুতরাং আমি আমার স্ত্রীর সাথে যা খুশি তাই করতে পারি। অর্পিত এবার কুহুর দিকে তাকালো শান্ত চোখে। কুহুরও চোখ পড়ে গেল অর্পিতের দিকে। দুইজনের চোখাচোখি হলো। কুহু ঢোক গিলে চোখ নামিয়ে নিল। অর্পিত ওই শান্ত দৃষ্টি কুহুর একদম ভালো লাগলো না। অর্পিতের শান্ত দৃষ্টি মানেই ঝড় আসার লক্ষণ। অর্পিত এবার কুহুর কাছে এসে হাত ধরে বলল, বউ চলেন আমার সাথে, আপনার জামাই আপনাকে নিতে এসেছে। যাব না আমি। ব্যাস, কথা শেষ হতে না হতেই অর্পিতের দাবাং হাতের চড় পড়ল কুহুর মুখে। ব্যথায় মুখ কুঁচকে ফেলল কুহু। আরশাব যেন অবাক, তারাও স্থির হয়ে গেছে, হাতে এখনও সেই ছুরি। তারা বেশ রেগে গেল। বেশ কিছুটা সাহস সঞ্চার করে অর্পিতের সামনে এসে বলল, হ্যাঁ, আপনি পেয়েছেনটা কি? যখন তখন আপনি আমার বান্ধবীর গায়ে হাত দেবেন আর আমরা দাঁড়িয়ে পড়ে দেখব? ঠাস করে তারার মুখেও 5 আঙুলের সাইন পড়ে গেল। তারার মনে হলো চাপার দাঁত নড়ে গেছে। এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনার সাহস হয় কীভাবে আমাকে চড় মারার? অর্পিত রাগে কটমট করতে করতে বলল, রাভি, এই চুনোপুটিকে আমার সামনে থেকে সরা, নইলে তোর গালের দাঁত একটাও থাকবে না। রাফি তারার সামনে এগিয়ে আসতেই তারা ফল কাটা ছুরি দেখিয়ে বলল, একদম আমার কাছে এগিয়ে আসলে এটা একদম পেট বরাবর ঠুকিয়ে দিব, শালা চামচা। সিরিয়াস মোমেন্টে তারার কথা শুনে রাফির প্রচণ্ড হাসি আসলো। তবুও মুখে গম্ভীরতা বজায় রেখে পকেট থেকে পিস্তল বের করে তারার মাথায় রেখে বলল, আরেকটা কথা বলতে কিন্তু খবর আছে। ইস রে, খুব এসেছে ভয় দেখাতে। নকল পিস্তল এনে বলে খবর আছে। হ্যাঁ, এটাকে দেখে নকল মনে হচ্ছে। তারা নাকে হাত দিয়ে বলল, চামচার ঘরের চামচা, আমার কাছ থেকে সরুন বলছি। গা থেকে কি বিশ্রী গন্ধ আসছে। ফাক, থু থু। রাফি এবার খানিকটা অপমানিত বোধ করলো। আরভিদের দিকে তাকিয়ে বলল,
ভাই মেয়ে আমাকে রীতিমতো অপমান করে যাচ্ছে, আপনি কিছু বলুন, না হলে কিন্তু এর খবর তুলে দিব। আরভিদের ইচ্ছে করছে দুটোকেই একদম উপরে পাঠিয়ে দিতে। রাফিকে বলল, তোর হরমোনের সমস্যা আছে বেটা। মেয়েদের হাত থেকে মার খাওয়ার আগে আমার কাছে আয়। নিজেকে নিজে মনে করো আমার মেয়েকে আমার সামনে মারে, আমি কিছু বলবো না, জেলের ভাত খাওয়াবো তোমাকে। বাবা রাফি, জি বস। দেখেছিস বাবা, গল্পে যখন শ্বশুর ভিলেন থাকে তখন কি হয়? ভাই দেখতাছি তো। ভয়ে গলা শুকিয়ে গেছে। যা আমার জন্য ঠান্ডার ব্যবস্থা কর। আশরাফ এবার পুলিশকে কল দিলেন। আরভিদ এবার আরাম করে সোফায় বসলো। পাশে বসলো অহু। অহু টুকটাক প্রশ্ন করছে, আরভিদ তার উত্তর দিচ্ছে। তারা আর কুহু দুইজনে পাশাপাশি স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে দুটোই হ্যাং হয়ে গেছে। আশরাফ এবার পুলিশে কল দিলেন। আরভিদ এবার আরাম করে সোফায় বসলো। পাশে বসলো অহু। অহু টুকটাক প্রশ্ন করছে, আরভিদ তার উত্তর দিচ্ছে। তারা আর কুহু দুজনে পাশাপাশি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে দুটোই হ্যাং হয়ে গেছে। অহু আরবিদের পাশ থেকে উঠে তারার পাশে গিয়ে বলল, আপু, তোমার গাল তো টমেটোর মতো হয়ে গেছে। তারা অহুর দিকে তাকানোর সময় হঠাৎ রাফির দিকে চোখ পড়ে যায়। হাতে ছুরি দেখিয়ে ইশারায় বোঝায়, তাহলে একদম চোখে ছুরি ঢুকিয়ে দিব, চামচার ঘরের চামচা। রাফি হাতের পিস্তল দেখিয়ে বলে, ঠোঁট বাঁকিয়ে ইশারায় বোঝায়। চান্দু, তুমি চুরি দিয়ে চোখ তোলার আগেই আমার একটা ক্লিকে তুমি উপরে চলে যাবা। তারা মনে মনে বলল, চামচার কত বড় সাহস, পিস্তলের ভয় দেখাচ্ছ আমাকে। ওয়েট করো চামচা। তারা ধীরে করে সোফার দিকে এগিয়ে আসলো। তারা ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে আসলো। 1 পা কি 2 পা। আরভিদ সোফায় বসা, তার একদম পিছনে রাফি দাঁড়ানো। তারা একদম রাফির পা বরাবর ভোঁতা ছুরি মেরে দিল। অনাকাঙ্ক্ষিত আক্রমণে রাফি লাফ দিয়ে উঠল। আরভিদ বলল, কি হয়েছে তোর? বউ আমি নিয়ে যাব, তুই এত লাফালাফি করছিস কেন? ভাই, কি? ওই মেয়েটাকে মারছে আমাকে। আরভিদ তারার দিকে তাকিয়ে রাফিকে বলল, মেয়েটাকে আমি যেখানে দেখেছি এখনো সেখানে। তোকে মারলো কিভাবে? ভাই আমি একটু পিস্তল দিয়ে ভয় দেখাইছি, সেজন্য আমার পায়ে ওই ছুরি মেরে দিছে। ঠিক করেছে। মেয়েদের সাথে হুদাই লাগতে যাবা, গুতা খেয়ে ফিরে আসলে আমার কাছে বলবা। তারা রাফির দিকে বড় বড় চোখ করে তাকাতেই রাফি ওটা দেখে আরভিদের কাছে গিয়ে বলল, ভাই দেখো, মেয়েটা বড় বড় চোখ করে আমাকে ভয় দেখাচ্ছে। শালার পুত, মাথা গরম করিস না। যা এখান থেকে। তোকে এখানে মেয়েদের সাথে ঝগড়া করতে আনিনি। মনে থাকবে আমার, তুমি আমার হয়ে কিছু বললে না। এই ঢঙের কোনো মানে পাচ্ছি না। আমি বউ নিতে এসেছি। ভালোই ভালোই। ভালোভাবে নিতে দিবেন না, তাই ঢং শুরু করেছেন। কি বলতে চাচ্ছ, আমি ঢং করি? জি শ্বশুর আব্বা, আপনি এখন চাচ্ছেন আপনার মেয়েকে আমি থানা পুলিশ করে নিয়ে যাই। তবে তাই হোক, এই রং ঢং শেষ কোথায় আছে আমি দেখব। ঢঙের শেষ প্রান্তে গিয়েও আজকে আমি আপনার মেয়েকে নিয়ে যাব। বোনের ছেলে দেখে কিছু বলতে পারি না, নইলে যে কি করতাম তোমাকে। করতাম নই, করেন। করতাম বলে মান সম্মান ক্ষুণ্ণ করবেন না। আমি চাই এমন কিছু করেন যাতে তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে বাছরটা সেরে ফেলতে পারি। আশরাফ তালুকদার খুক খুক করে কেসে উঠলেন। তা দেখে আরভিদ বলল, পানি দেব নাকি? বেয়াদব ছেলে। আপনার বোনের ব্যর্থতা। আদব করে মানুষ করতে পারিনি দেখে বেয়াদব হয়েছি। নিজের দোষী হয়ে। হবই তো বলেন। বিয়ে হয়ে গেছে 3 বছর, এতদিনে বাচ্চা কাচ্চা পয়দা করে তাদেরও বিয়ে দেওয়ার বয়স। তা নয় আমি এখনো বাসর করতে পারলাম না। আপনি কি আমার শাশুড়িকে বিয়ে করে এতদিন পর বাসর করেছেন বলেন? আরভিদের নির্লজ্জ মার্কা কথা শুনে আর দাঁড়াতে পারলেন না আশরাফ তালুকদার। মোবাইলটা হাতে নিয়ে গট গট করে চলে গেলেন। যাওয়ার আগে আরভিদকে নির্লজ্জ ট্যাগ দিতে ভুললেন না। বেশ কিছুক্ষণের মধ্যে তালুকদার বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি এসে থামল। আশরাফ তালুকদার পুলিশের গাড়ি দেখে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। গাড়ি থেকে প্রায় 3 জন পুলিশ বের হয়ে আসলো। আশরাফকে দেখে তারা বলল, ফোন কি আপনি দিয়েছিলেন? জি স্যার। কি সমস্যা? আসলে স্যার, এত রাতে কিছু গুন্ডা এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। ওই যে যাদের নাম পুলিশ ফাইল করছিলাম তারা। ওইগুলো একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। দেখি আমাদের ভেতরে নিয়ে চলুন। হ্যাঁ চলুন। পুলিশ গিয়ে ভেতরে গেল। আশরাফ তালুকদার, তারা, কুহু, ময়না বেগমের চোখে আশার আলো ফুটল। শুধু অহু খুশি হলো না। সত্যি যদি তার ভিলেনকে পুলিশেরা ধরে নিয়ে যায় তখন কি হবে, এটা ভেবে অহুর মন খারাপ।
কারণ একটু আগে ওহুর জন্য অনেক মজার মজার খাবার আনিয়ে দিয়েছে রাফিকে দিয়ে। সেই জন্য এখন যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে মজার মজার খাবার কে এনে দেবে? আশরাফ তালুকদার পুলিশদেরকে ড্রয়িং রুমে নিয়ে সবার দিকে হাত দেখিয়ে দিয়ে বললেন, স্যার এ রাত দুপুরে এরা এসে আমার ঘরে তাণ্ডব চালাচ্ছে। সকলের গায়ে একই রকম পোশাক দেখে ইন্সপেক্টর তুহিনের মনে একটু খটকা লাগলো, তবুও বলল, হাবিলদার এদের থানা নিয়ে চলো। আরবিদ এবার সোফা থেকে উঠে এলো। উল্টো ঘুরে বসে থাকার জন্য তুহিন এখনো দেখেনি, ভারী গলায় বলল, বাচ্চাদের নেওয়ার আগে অন্তত বাবার সাথে কথা বলে অনুমতি নিতে হয়। রাশভারী কণ্ঠ শুনে ইন্সপেক্টর তুহিন এবার অর্পিতের দিকে তাকাতেই ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেল। গালের মধ্যে মশা ঢুকে যাবে এমন অবস্থা। এইভাবে দেখবেন না স্যার, গালের মধ্যে মশা ঢুকে যাবে। তুহিন চোখ ঢুলে ঢুলে বলল, পাশে থাকা জোহরকে ডেকে বলল, এই জোহর, ধাক্কা মার আমাকে। স্বপ্ন না সত্যি? আমার সামনে কি সত্যি বাংলাদেশের টপ বিজনেসম্যান আরবিদ চৌধুরী, যে রদ অব ইনস্টিটিউটের মালিক? You don't need to push. I am Arvind Chaudhuri, the owner of the Read of Institute. রিয়েলি স্যার, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। Thanks. স্যার, আমি আপনাকে টিভিতে দেখি। যদি আমার সাথে একটা ছবি তুলতেন নিজেকে ধন্য মনে হতো। Sure, come here. আশরাফ মুখ কুচকে বলল, স্যার আপনাকে আসামি ধরার জন্য আনছি, ফটো তোলার জন্য নয়। ইন্সপেক্টর তুহিন এবার ধমক দিয়ে বলল, চুপ করুন আপনি। আপনি কি আমার চাকরি খাওয়ার ধান্দা করছেন? আপনি দেখতেছেন না এত রাতে এই অসভ্য ছেলে আমার বাড়িতে কত লোক নিয়ে ঢুকেছে, আবার আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। তুহিন আরবিদের দিকে তাকিয়ে বলল, স্যার, যদি কিছু মনে না করতেন, আপনার মতো মানুষ এই বাড়িতে। কি আর বলবো, এই লোকের মেয়ের সাথে বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু তার বেয়াদ্দপ মেয়ে আমার বাড়িতে থাকতে চায় না। আমার মতো মানুষের বউ যদি এমন পালিয়ে পালিয়ে বেড়ায় তাহলে মানুষ কি বলবে? তুহিন এবার কুহুর দিকে কড়া দৃষ্টি দিয়ে তাকাতেই আরবিদ বলল, ওর দিকে তাকাতে বলিনি, আমার সাথে কথা বলছেন, আমার দিকে তাকান। স্যার ওই ছেলে আমার মেয়েকে রীতিমতো মারধর করে। স্বামী তার স্ত্রীকে মারধর করবে, এটাই স্বাভাবিক। তাই বলে আপনি আপনার জামাইয়ের নামে পুলিশ ফাইল করবেন? জামাই বলে জামাই, এই জামাই ইচ্ছে করলে আপনাকে হাজতে ভরে দিতে পারে। ছি ছি স্যার, এসব বলে আমার শ্বশুরকে লজ্জা দেবেন না। সে তার মেয়ে জামাইয়ের গল্পে ভিলেন। অসভ্য, আমার বাড়ি থেকে বের হও। হবই তো, মেয়েকে দিয়ে দিলে। আমার হাতটা আবার কামড়াচ্ছে। কখন যে আপনার মেয়েকে মারবো। আমার মেয়েকে কোন অধিকারে তোমার সাথে পাঠাবো? আমার বাচ্চার মা হিসেবে পাঠাবেন। দেখুন স্যার, কত বড় বজ্জাত ছেলে নিজের মামার সামনে কি সব বলছে। মামাকে? হ্যাঁ স্যার, এটা আমার বোনের ছেলে। 3 বছর আগে আমার মেয়েকে নিয়ে জোর করে বিয়ে করছে। কোথাও শুনছেন ভাই বোন স্বামী স্ত্রী হয়? এই কিসের বোন? ও কি আমার বাবার ঔরসজাত কন্যা যে ওকে আমি বোন মানবো? আমার মায়ের পেটে জন্ম নেয়া মেয়ে যে তাকে আমি আমার বোন মানবো? সে শুধুমাত্র আরবিদ চৌধুরীর স্ত্রী ভূমিকা চৌধুরী কুহু। আশরাফ বিড়বিড় করে বললেন, কি নির্লজ্জ ছেলে রে বাবা, আদব কায়দা মনে হয় ভুলে গেছে, গুরুজন হিসাবে একটু সম্মান দেয় না। কুহু কি করবে বুঝছে না। মনে হচ্ছে আরবিদ আজ তাকে নিয়েই ছাড়বে। এখন তাকে পালাতে হবে। সে সিঁড়ির দিকে এগোতেই আরবিদ গর্জন কেড়ে বলল, পালাবি তো তুই শেষ কুহু। পুলিশ না যে তুই চোরের পালাবি, আর আমি পুলিশের মতো খুঁজবো? আরবিদের কথা শুনে কুহু থমকে গেল। আরবিদ কুহুর সামনে গিয়ে কাঁধে তুলে নিল কুহুকে। কুহুর নিজেকে হঠাৎ শূন্য দেখে নিচের দিকে তাকাতেই চক্ষু ছানা বড়া। আরবিদ তাকে যখন ধরেছে আর ছাড়াছাড়ি নেই, এটা সে ভালোই বুঝতে পারল। অসহায় চোখে তার বাবার দিকে তাকালো। বাবাও করুণ দৃষ্টিতে মেয়েকে দেখতে ভুললেন না। কুহু নামার জন্য হাঁসফাঁস করতে লাগলো আর জোরে জোরে বলে উঠল, মরবি তো একটা আছাড় দিব, এক আছাড়ে তুই ফেটে যাবি। তোর সাথে আমি বেআই খেলতে আসিনি। আরবিদ তুহিনকে উদ্দেশ্য করে বলল, আমার বউকে আমি নিয়ে গেলাম, আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। স্যার, আপনি বললে আমি আপনার বডিগার্ড হিসেবে আমি আপনার বাড়ি পর্যন্ত যাব। প্রয়োজন নেই। ময়না বেগম এবার মুখে আঁচল গুজে কাঁদছেন। আরবিদ ময়না বেগমকে বললেন, আহা মামি, শাশুড়ি, আম্মা, এমন ভাবে কাঁদছেন যেন আপনার মেয়েকে কোনো রাক্ষস ধরে নিয়ে যাচ্ছে। তারা আস্তে আস্তে বলল, রাক্ষসের থেকে কোনো অংশে কম না। ডিয়ার ভিলেন শ্বশুর আব্বা, দোয়া করবেন যেন আপনি খুব শীঘ্রই নাতি নাতনির মুখ দেখতে পারেন। আজকে তাহলে আসি, আবার দেখা হবে। এবারের মতো আমিই জিতে গেলাম। যতই আপনি ঘুড়ি উড়ান না কেন, শেষমেশ লাটাই আমার হাতে আসে। আমার সাথে টক্কর দিতে আসবেন না?
আরবিদ শুনেও কিছু বলল না। আশরাফ তালুকদারের সামনে গিয়ে মুখ ভেঙচিয়ে বলল, আপনি এভাবে আমার বান্ধবীকে নিয়ে যেতে পারবেন না। তোমার মতো ফাজিল মেয়ের সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড নই। তবুও বলছি ভালো হয়ে যাও, একটু বেশি উশৃঙ্খল তুমি। নেক্সট টাইম আমার সামনে পড়লে আমি শৃঙ্খলা জিনিসটা শিখিয়ে দেব। আজকে আর শেখানোর মুড নেই। রাফি পাশ থেকে সাই কেটে বলল, ভাই একটু ভালো করে শিখিয়ে দিবেন, অচেনা মানুষদের সাথে কেমন ব্যবহার করতে হয়। এই মেয়েটা মনে হয় জানে না। চামচার ঘরের চামচা, একদম চুপ। আর আপনার এই চামচাকে শিখিয়ে আনবেন যেন আমার সাথে লাগতে না আসে। যদি আসে ওই উপরে উঠাই দিব। হ্যাঁ। ভাই আবার অপমান। ভালো হয়েছে, চলো আমার সাথে। করুণ চোখে সবাই আরবিদ আর কুহুর চলে যাওয়া দেখল। ঘরের মধ্যে সব বডিগার্ডরা বের হওয়ার আগে স্লোগান দিয়ে উঠল, ও বাঙালি জাগো, কিভাবে ভিলেন শ্বশুর থেকে তার মেয়েকে ছিনিয়ে নিতে হয় আবিদ ভাইয়ের কাছ থেকে শেখো। চারিদিকে ভোরের আলো ফুটে গেছে। 4টে গাড়ি থামল চৌধুরী ম্যানশনে। আরবিদ কুহুর হাত ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসলো। কুহু হাতে কাচের চুড়ি ছিল। কাল রাতে তারা আর কুহু দুইজনে কাচের চুড়ি পরছিল, তা এখনও কুহুর হাতেই রয়েছে। অতিরিক্ত জোরে ধরায় কুহুর হাতের চুড়িগুলো ভেঙে মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, আর তা বেয়ে তরল রক্ত গড়িয়ে পড়ছে। সেই সবে আরবিদের কোনো খেয়ালই নেই। আরবিদের রুমে এনে কুহুকে রুমে এনে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে বলে, আজ থেকে এখানে আটকা থাকবি তুই। এই রুম থেকে তোকে কখনো বাহির হতে দেখলে তোর পা ভেঙে দেব। আরবিদ উপর হয়ে কুহুর সামনে বসে মুখের কাছে বেবি হেয়ারগুলো কানের কাছে সরিয়ে দিয়ে বলল, কথাগুলো যেন মাথায় থাকে। আপনার তো চরিত্রের সমস্যা আছে, কথায় কথায় আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেন, লজ্জা করে না? ঠাস। তোর মতো মেয়ে আমার নখের যোগ্য না। আমি যে তোকে বিয়ে করেছি এটা তোর কপাল। আমাকে বিয়ে করছেন কেন? এত কথা বলতে আমি বাধ্য নই। কুহু এবার আরবিদের শার্টের কলার ধরে বলল, আপনি আমাকে বলতে বাধ্য। শার্টের গলা ধরায় আরবিদ প্রচণ্ড ক্ষেপে গেল, চোখে হিংস্রতা প্রকাশ পেল। মাজার থেকে বেল্ট খুলে কুহুকে আঘাত করতে করতে বলল, তুই আমার শার্টের কলার ধরলি কোন সাহসে? হ্যাঁ, শেষ পর্যন্ত আমার শার্টের কলার ধরলি? এতটাই বেয়াদব হয়ে গেছিস? তোকে আমি বিয়ে করেছি কেন এটা জানতে চাস? তাহলে শোন তবে, তোকে তিলে তিলে মারার জন্য সাইফা যেমন আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল, তোকেও আমি তিলে তিলে শেষ করব। তোর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। নারী জাতি বিষের চেয়েও খারাপ, যা কোনো পুরুষ পান করলে মৃত্যু অনিবার্য। সেই বিষ আমি জেনে শুনে দ্বিতীয়বারের মতো পান করতে পারবো না। কুহু আর্তনাদ করতে করতে বলল, আপনার এই রাগ আপনাকে ধ্বংস করে দেবে। আমার রাগ না, তোদের মতো নারী যাত্রা আমাকে ধ্বংস করে দিয়েছে আর দেবে। যতক্ষণ আরবিদের রাগ না নিবারণ হয় ততক্ষণ মারতে থাকে। অতিরিক্ত আঘাত সহ্য করতে না পেরে কুহু ওইখানেই ঢলে পড়ে। কুহুকে পড়ে যেতে দেখে আরবিদ হাতের বেল্ট ওইখানেই ছুঁড়ে ফেলে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে বাইরে থেকে ডোর লক করে দিয়ে যায়। শবনম চৌধুরী ড্রয়িং রুমে বসেছিলেন। আরবিদকে হন্তদন্তভাবে বের হয়ে যেতে দেখে বললেন, কখন এসেছো তুমি? আরবিদ রাগে গিজগিজ করতে করতে বলল, আমার অনুমতিবিহীন আমার স্ত্রীকে কেউ যদি এই বাড়ি থেকে বাহিরে নিয়ে যায়, তাকে আমি শেষ করে দেব। এটা বলে গাড়ির চাবি নিয়ে আরবিদ চলে গেল। শবনম চৌধুরী বুকের ভিতরে ধক করে উঠল। কুহুকে আরবিদ আবার এখানে এনেছে, কথাটা মাথায় আসতেই ছুট লাগালেন আরবিদের রুমের উদ্দেশ্যে। কুহু কি ঠিক আছে? একটা চিন্তা তার, কিন্তু ঘরের সামনে এসে তিনি হতাশ হলেন। দরজা লক করা। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর মাথায় আসলো আরবিদের ঘরে চাবি শেফালির কাছে আছে। আবার তিনি দৌড়ে শেফালির ঘরে গেলেন। শেফালি ঘরের দরজা দেওয়া, ভেতর থেকে মনে হয় ঘুমাচ্ছে। শবনম চৌধুরী দরজায় থাপড় দিতে দিতে বললেন, শেফালি, ও শেফালি, ওঠ। শবনম চৌধুরীর কণ্ঠ শুনে শেফালি উঠে আসে, ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে আফা? আরবিদ এসেছে, তুই জানিস? না তো, কখন এসেছে? মনে হয় কুহুকে নিয়ে এসেছে। তুই তাড়াতাড়ি আরবিদের ঘরের চাবিটা নিয়ে আয়। শেফালি আরবিদের ঘরের চাবি নিয়ে গেল। শবনম চৌধুরী ঘরের দরজা খুলতেই বড় একটা ধাক্কা খান। কুহু ফ্লোরে পড়ে আছে। কুহুর কিছু হলে ভাইয়ের কাছে কি জবাব দেবেন এটাও তো চিন্তা। শেফালি কুহুকে ওইভাবে পড়ে থাকতে দেখে বেশ কষ্ট পান। শবনম চৌধুরী শেফালিকে বলেন পানি আনতে। শেফালি পাশ থেকে পানি এনে শবনম চৌধুরীর কাছে দিল। শবনম কুহুর পাশে বসে হালকা পানির ছিটে দিতেই কুহুর জ্ঞান আসলো।
সোনামা ঠিক আছিস? কুহু ভাঙা কণ্ঠে শুধালো। ফুপি, আমাকে তোমার ছেলে। সেই মুহূর্তে আর একটা কথাও বের করতে পারল না। হঠাৎ কাশি উঠে কুহুর শ্বাসকষ্ট উঠল। শবনম চৌধুরী কুহুকে বুকে তুলে বললেন, তোকে আর কিছু বলতে হবে না মা, আমি বুঝে গেছি। শেফালি সাহায্য নিয়ে কুহুকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন দিল। সারা গায়ে লাল লাল দাগ কুহুর। শবনম চৌধুরী কুহুর এই অবস্থা দেখে কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না। শ্বাসকষ্ট হওয়ার জন্য কুহুকে বুকে চেপে ধরে বলে, কিছু হবে না মা, আমি ডাক্তারকে ডাকতেছি। কুহু শুধু হাত পা নাড়াচাড়া করছে, কিন্তু শ্বাস নিতে অসহায়ত্ব কাজ করছে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার নওশাদ এলো। শেফালি তাকে নিয়ে আসলো নিচের থেকে। নওশাদ কুহুকে দেখতেই চোখের সামনে ভেসে উঠল বিছানায় ছটফট করা একজন মায়াবী পরী। গায়ের দিকে খেয়াল পড়তেই মনে হলো চাঁদের গায়ে কালো কলঙ্ক লেগেছে, যা দারুণ বিশ্রী দেখাচ্ছে নওশাদের কাছে। কুহুর শ্বাসরোধ দেখে ডাক্তার শবনমকে বলল, মিস চৌধুরী, মেয়েটার অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই গ্যাস দিতে হবে। আপনি যা করার করুন, কিন্তু সোনামা যেন সুস্থ হয়ে যায়। আগে বলুন, ওনার এই অবস্থা কেন? আপনার আইনের আওতায় আনা উচিত। আপনি আগে আমার সোনামাকে সুস্থ করে তারপর দিয়েন। নওশাদ কুহুকে ইনহেলার দিয়ে দিল, যার দরুন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ঠিক হওয়ায় শুরু করলো। ওনার এই সমস্যা হয়েছে আঘাতের কারণে, আর সম্ভবত উনি মানসিকভাবে ডিপ্রেশনে আছেন, যা দারুণ হার্ট রেট আর তার ইফেক্ট পড়ছে। ওনার এই অবস্থার পর কতটা পাষাণ হলে এত বাজেভাবে আঘাত করে। এতক্ষণে আদিবা ও মনির চৌধুরী চলে এসেছেন। আদিবা ইচ্ছে মতো তার ভাইকে বকছে। মনির চৌধুরী ছেলের এহেন কাণ্ডে বেশ লজ্জিত, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছেলেকে আর কিছু বলার ভাষা নেই তার। ডাক্তার নওশাদ কুহুকে যাবতীয় ওষুধ দিয়ে চলে গেলেন। বলে গেছেন ওই আঘাতের জন্য কুহুর জ্বর আসতে পারে। তালুকদার বাড়ি। আরশাব ময়না বেগমকে বললেন, বেয়াদবটা তো কুহুকে নিয়ে গেল, না জানি মেয়েটা কেমন আছে। আল্লাহ ভালো জানে। আপনি একটু আপার কাছে ফোন দিয়ে শুনেন। আরশাব তার বোন শবনমকে ফোন দিলেন। ফোন দিতেই ওই পাশ থেকে রিসিভ হলো। হ্যালো। শবনম চৌধুরী ভাইয়া ফোন দেখে গলার থেকে স্বর বের হচ্ছে না, তবুও খুব কষ্টে ডাক দিলেন, ভাইজান। তোর ছেলে এসে আমার মেয়েকে নিয়ে গেছে। আমার মেয়ের কিছু হলে তোকে আমি ক্ষমা করব না। তুমি চিন্তা করো না, কুহু আমার কাছেই আছে। এটা শুনে স্বস্তির শ্বাস ছাড়লেন আরশাব। তারপর বললেন, ছোট রে, আমার মেয়েটাকে দেখে রাখিস, আমার অনেক আদরের মেয়ে, তুই তো জানিস। শবনম চৌধুরী ঢোক গিলে বললেন, আচ্ছা ওর কাছে একটু দে ছোট, কথা বলি। ভাইজান, ও ঘুমিয়ে পড়েছে, আমি পরে কথা বলিয়ে দিব, কেমন? আচ্ছা রাখি তাহলে। আরশাব ময়নাকে বলল, তুমি চিন্তা করো না, মেয়ে ঠিক আছে, আর ছোট ওর কাছে আছে। প্রথম প্রথম তো ঠিক থাকে, পরে তো সব আগের মতো হয়ে যায়। আমি দেখছি। ঠিক আছে। তারা মুখে হাত দিয়ে বসে আছে। মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না। পাশে ওহু আরবিদের দেওয়া চকলেট খাচ্ছে। তারাকে মুখে হাত দিয়ে বসে থাকতে দেখে বলল, চকলেট খাবে আপু? চকলেট তো দুলা ভাইয়ের আনা। হুম, মরে গেলেও না। থাক, খেতে হবে না। এখন বলো কি হয়েছে? আমায় ডক্টরের কাছে নিয়ে চল। কেন? জিজুর হাতে একটা জ্বর খেয়ে আমার দাঁত নড়ে গেছে। আর আমার কুহুর কি হয়? কি হবে? ভিলেনের বউ হতে গেলে এটুকু সহ্য করতে হয়। আমি যখন বউ হব তখন আমার জামাইয়ের হাতে মার খাবো। আমার মুখে না পড়ে তো মুখে পড়তো, তাহলে তোর মুখটা এমন বন্ধ থাকতো, এত ভটভটির মতো চলতো না। আমার মুখকে ভটভটি বললে? হ্যাঁ বললাম। ক্ষমা করিস কুহু দোস্ত, তোকে নিয়ে এতদিন মজা করেছি অনেক। তারা আপু, আমার ভিলেন একটু রোমান্টিক তো, তাই আপুকে যখন তখন রোমান্টিক সিনটা দেখিয়ে দেয়। হ্যাঁ, এটাকেই মনে হয় ডিজিটাল রোমান্টিক বলে, যেটাতে শুধু মায়ের থাকে। বুঝতে হবে না, এটা ডিজিটাল যুগ। আরভি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। হঠাৎই পেছন থেকে শত্রুপক্ষের গাড়িগুলো তীব্র গতিতে ধাওয়া শুরু করে। পিছনের আয়নায় আরভি দেখতে পায় 2-3টি গাড়ি তাকে ঘিরে ধরতে চাইছে। নিশ্চয়ই শত্রুপক্ষের লোকেরা। গার্ড না থাকায় সুযোগ পেয়েছে আজ। আরভিদ এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে পিস্তল নিয়ে জানলা দিয়ে পিছনে একটা গাড়ির টায়ারের শ্যুট করে দেয়। বুলেট লাগার সঙ্গে সঙ্গেই গাড়িটা একপাশে কেঁপে ওঠে, থেমে যায়।
আরভিদ স্টিয়ারিং শক্ত করে ধরে, তীক্ষ্ণ বাঁক নিতে নিতে গাড়িটা অন্যদিকে চালিয়ে দেয়। পিছন থেকে এক শত্রু গাড়ি ঝড়ের মতো কাছে এসে প্রায় ধাক্কা দিতে চায়। আরভিদ হঠাৎ ব্রেক কষে, শত্রুর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে যায়। হঠাৎ বুলেট এসে আরভিদের গাড়ির পিছনের কাঁচ ভেঙে টুকরো টুকরো করে দিল। সে বাঁ হাতে গাড়ি ঘুরিয়ে ডান জানলা দিয়ে নিশানা করে গুলি চালালো। পেছনের এক গাড়ির হেডলাইট হঠাৎ ঝিকমিক করে নিভে গেল। সেটা একপাশে গিয়ে ধাক্কা খেল রেলিংয়ে। আরভিদ গাড়ি টেনে সোজা তার বাংলোতে নিয়ে আসে। আরভিদ বাংলোর ভেতরে বসে আছে, রাগে ফোঁস করছে। টেবিলের কাচের উপরের ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। টি টেবিল বরাবর লাথি মেরে টেবিল উল্টে দিল, চেয়ার ভেঙে ফেলল। তার বুকের ভেতরে এক অদম্য রাগ। সবাই শত্রু, চারদিকে শুধু ছদ্মবেশী মুখ, আমাকে শুধু ফাঁদে ফেলতে চাইছে। তার হাতে শিরা ফুলে উঠেছে, মুখ লাল, ভাঙা কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে আছে। আরভিদের দেওয়ালে দুটো তিনটে ঘুষি দিল, হাত থেকে রক্ত বেরোচ্ছে, তবুও সে থামছে না। তার কণ্ঠ গর্জে উঠল। সবাই ছলে বলে কৌশলে আমার সাথে ছলনা করে, সব বেঈমান। এরপর ধীরে ধীরে তার শ্বাস ভারী হয়ে এলো। রাগের সাথে মিশল গভীর এক নিঃসঙ্গতা। চারিদিকে শত্রু, কিন্তু ভিতরে তার মনে হচ্ছে এখন সে নিজের কাছে বড় শত্রু, নিজেই। রাত গভীর, 3টে বাজে। চৌধুরী বাড়ির সব লাইট নিভে গেছে। আরভিদ আসলো, মুখে অদ্ভুত এক স্থিরতা, চোখে এক শূন্যতা, হাতে ব্যান্ডেজ, অবস্থা খুবই খারাপ। রুমে এলো, বিছানার দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিল। কুহু গুটি সুটি মেরে শুয়ে আছে। ধীরে ধীরে জুতো খুলল, কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ফোন স্ক্রল করতে করতে সোফায় বসলো। পকেট থেকে একটি সিগারেট বের করলো, ঠোঁটে ধরালো আর আগুন জ্বালালো। ধোঁয়া ভেসে উঠতেই ঘরটা আরও ভারী হয়ে গেল। হঠাৎ নিঃশব্দ রাত ভেদ করে এক অদ্ভুত গোঙানির শব্দ ভেসে এলো। আরভিদের কপাল কুঁচকে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। অপর প্রান্তে বিছানায় ঘুমিয়ে আছে কুহু। তার শরীর অস্থির, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। কেউ যেন বুক চেপে ধরেছে ভিতর থেকে। আরভিদ উঠে দাঁড়ালো। ধোঁয়াটে ঘরের ভিতরে তার ছায়া লম্বা হয়ে দেয়ালে আঁকা পড়ল। সিগারেটের আগুনটা হালকা লাল আভা ছড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে গোঙানির শব্দ আরও জোরে ভেসে এলো। আরভিদ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলো। রাতের নিস্তব্ধতা ভেঙে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে। কুহুর বুক থেকে নির্গত সেই অস্বাভাবিক শ্বাসের শব্দ পুরো কাঁপিয়ে তুলছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসল। কুহুর শরীর ঘামে ভিজে গেছে, ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, শ্বাস যেন গলায় আটকে আসছে। আরভিদের বুঝতে কিছুটা সময় লাগলো কি ব্যাপার। আরভিদ কাছে আসতেই কুহু আরও জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারল সিগারেটের জন্য কুহু শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এটা দেখে জানলা দিয়ে সিগারেট ফেলে দিল। কুহুর পাশে বসে সে অপ্রত্যাশিতভাবে কুহুর হাত নিজের হাতে নিল। ভারী গলায় বলল, কুহু, কি হয়েছে? হেই, তাকাও আমার দিকে, বলো আমাকে তুমি ঠিক আছো? কুহুর আধো খোলা চোখে জল চিকচিক করছে। শ্বাস নিতে নিতে সে ফিসফিস করে বলল, মারবেন না আমায়, খুব কষ্ট হয়। আরভিদ প্রথমে কয়েক সেকেন্ড ফ্রোজেন হয়ে দাঁড়ালো। তার কণ্ঠ কঠোর, কিন্তু হাতগুলো অচেতনভাবে নরম হয়ে গেল। সে কুহুর কাছে সেই চুপচাপ গিয়ে কণ্ঠ ওঠে না, শুধু চোখে চোখ রেখে একটা দ্রুত তীক্ষ্ণ সিদ্ধান্ত নিল। বা চেয়ার আসনে প্রথমে সে কুহুকে বসিয়ে দিল, বিছানার পেছনে একটু বেশি তুলল, বা চেয়ার আসনে বেঁধে বসালো যাতে বুকে চাপ না পড়ে। পেছন থেকে হাতটাকে আলতো করে ধরে রাখলো, যেন কুহু বুঝবে কেউ আছে। আরভিদের ঠোঁট ফাঁকা করে কণ্ঠ নরম হলে দৃঢ়, ধীরে শ্বাস নাও, নাক দিয়ে ধরা, মুখ দিয়ে ছেড়ে দাও। মানে? সেটা বলে সে কুহুর বুকে মাথাটা সামান্য তুলে দিল, যাতে গলা ও বুকে হাওয়া ঢুকতে সহজ হয়। সে কুঁচকে থাকা ওড়না গলায় পেঁচিয়ে আছে, সেটা খুলে ফেলল। ওড়না পেঁচিয়ে যাওয়ার জন্য শ্বাসকষ্ট বেশি হচ্ছিল। এবার কুহুর শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে যাচ্ছিল। আরভিদ কুহুকে স্বাভাবিক হতে দেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সূর্যের মৃদু আলো দিয়ে জানলার কাছে হালকা ছাপ ফেলেছে। কুহু বিছানায় অস্থিরভাবে ঘুম থেকে উঠল। গায়ে হালকা কম্বল, চোখে অল্প ক্লান্তি।
আজকের সকাল যেন এক নতুন আশার বার্তা বয়ে আনছে। শরীর এখনও দুর্বল, কিন্তু সে এখন কোথায় আছে? কালকের কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। কুহু আস্তে আস্তে বসে রোদমাখা জানলার দিকে চোখ দিল। বাতাসে হালকা শীতলতা, পাখিদের কোকিল কণ্ঠে নতুন দিনের গান। মনে হলো অসুস্থতা যতই গভীর হোক, নতুন দিনের আলোর মতো কিছুটা সুস্থতা এবং শান্তি ঠিকই ফিরে আসবে। অসুস্থতার মাঝে এই সূর্যোদয় কুহুকে মনে করিয়ে দিচ্ছে বাবা মায়ের সাথে কাটানো সকাল, যেটি আর কখনোই ফিরে আসবে না। ঠিক আছে, কুহুর দৃষ্টিকোণ থেকে 3 বছর আগের পরিচিত রুম, আরভিদের রুম। কুহু ধীরে ধীরে আরভিদের আলিশান রুমের দিকে তাকালো। সব কিছু এখনও সাদা, দেয়াল, বিছানা, আলমারি, জানলার কাজ, সব কিছু যেন আগের মতো ঝলমল করছে। কিন্তু সেই উজ্জ্বলতা কুহুর চোখে শুধু শূন্যতা নিয়ে এসেছে। কুহু চুপচাপ বসে রইল। মনে পড়ে চলল সব স্বপ্ন, সব আশা, যা এখন আর সত্যি হওয়ার নয়। আফসোসের ভার যেন বুকের ভিতরে ধাক্কা দিয়ে বসে আছে। আমি কি এত পাপ করেছি? কুহু নিজেকে প্রশ্ন করল। কোনো উত্তর নেই, শুধুই নীরবতা আর তীক্ষ্ণ স্মৃতি। আফসোস শুধু অতীতকে জড়িয়ে ধরে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন সবই মনে করিয়ে দিচ্ছে যা হারিয়েছে তা আর ফিরে আসবে না। কুহুর চোখ ভরে উঠল অশ্রুতে। মুখে কোনো হাসি নেই, শুধু এক রাশ ব্যথা, নিঃশ্বাসে ভার এবং একাকিত্বের গভীর ছায়া। এই আফসোস তার একমাত্র সঙ্গী। সব স্বপ্ন হারিয়ে গেছে, শুধু আফসোস বসে আছে বুকের ভেতরে, নিঃশ্বাসের ভার, চোখে অশ্রু। কুহু বিছানায় বসে চুপচাপ জানলার দিকে তাকালো। রোদমাখা আলো রুমের সাদা দেয়ালে নরম ছায়া ফেলে। তার অন্তরে আফসোস আর একাকিত্বের ভার, যা কোনো সাজানো ঘর, ভালো স্বামী বা সাজানো সংসারই পূরণ করতে পারেনি। সেই সময় রুমের দরজা খোলা হলো। শাবনাম চৌধুরী ধীরে ধীরে প্রবেশ করল। চোখে কোমলতা, মুখে অসহায়ত্ব চিহ্ন। কুহু, সে হালকা স্বরে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একা নও মা, আমিও আছি তোমার সাথে।